আচ্ছা, তো একেবারে বিগিনিং স্টেজ থেকে শুরু করলাম। আফটার ইফেক্টস আইকনে ক্লিক করার পর সফটওয়্যারটা ওপেন হবে এবং এই ইন্টারফেসটাই প্রথমে আসবে একবারে। তো এই পপ আপটা চলে আসবে। এখান থেকে আপনি দুইটা বাটন পাবেন আর কি, একটা হচ্ছে নিউ প্রজেক্ট, আরেকটাতে লেখা থাকবে ওপেন প্রজেক্ট। তো এটা একেবারে সিম্পল, সবাই বোঝার কথা। যদি ব্র্যান্ড নিউ কোনো প্রজেক্ট আমরা ওপেন করতে চাই এখানে যাব, আর যদি সেভ করা কোনো প্রজেক্ট ওপেন করতে চাই এখানে যাব। তো আমরা যেহেতু নতুন একটা প্রজেক্ট নিয়ে কাজ করব, অবশ্যই নিউ প্রজেক্টে ক্লিক। তারপর আমাদের এই ইন্টারফেসটা রিভিল হবে। তো এরপরে আমরা যেটা করব, প্রথম কাজই হচ্ছে আমাদের ইন্টারফেস পরিচিতি। তো ইন্টারফেসের কোন জায়গায় কি আছে, কাকে কি বলে সেটা একটু জানতে হবে। আপাতত হ্যান্ড রাইজ করেন না, কারণ এখানে হ্যান্ড রাইজ করলে সাউন্ড আসে, তো কনসেন্ট্রেশন ব্রেক হয়। এগুলো করবেন না, জাস্ট দেখেন, দেখতে থাকেন, কোশ্চেন থাকলে নোট করেন। একদম সবার উপরে স্ট্যাটাস বার, আপনি যেই নামে ফাইলটা সেভ করবেন সেটা এখানে নামটা দেখা যাবে। মেনু বার, তার নিচে হচ্ছে আমাদের কন্ট্রোল বার অথবা টুল বার। এটা হচ্ছে টুল বার। আফটার ইফেক্টসের সবগুলো টুল এখানে পাওয়া যাবে। প্রজেক্ট প্যানেল, এই প্রজেক্ট প্যানেল থেকেই মূলত আমাদের সোর্স ফাইলগুলো ইম্পোর্ট করতে হবে। সোর্স ফাইল বলতে কী বোঝায়, ধরেন আপনি কোনো একটা ডিজাইন ইলাস্ট্রেটরে করছেন, সেই ডিজাইনটাকে অ্যানিমেশন করতে হবে, ওইটা হচ্ছে সোর্স ফাইল। ওইটাকে আপনার এই প্রজেক্ট প্যানেল থেকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে এখানে। তারপর একটা অডিও নিয়ে কাজ করবেন, অডিও একটা সোর্স ফাইল, সেটাকে আপনাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। অর্থাৎ ভিডিও, অডিও, পিএনজি ফাইল, জেপিজি ফাইল, এই ধরনের যত রিসোর্স আছে সবগুলো আমরা প্রজেক্ট প্যানেল থেকে ইম্পোর্ট করব। এছাড়া ইম্পোর্ট করার অন্য কোনো জায়গা কিন্তু নাই। সো ইম্পোর্ট করার জন্য অবশ্যই এখানে এই জায়গাটা ব্যবহার করতে হবে। এবং আমরা যত ধরনের কম্পোনেন্ট ব্যবহার করব সবগুলো লিস্ট এখানেই থাকবে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের প্রজেক্ট প্যানেল। আর এর পাশে আছে কম্পোজিশন প্যানেল। তো এই কম্পোজিশন প্যানেল থেকে আমাদের একটা মনিটর ওপেন হবে। এই মনিটর থেকে আমরা কি করব, অর্থাৎ আমরা অ্যানিমেশন রিলেটেড যে কাজগুলো লেয়ার প্যানেল বা টাইমলাইন প্যানেলে করব সেটাই আমরা এখান থেকে মনিটরিং করতে পারবো, দেখতে পারবো, প্রিভিউ করতে পারবো এই প্যানেল থেকে। তো এটা হচ্ছে কম্পোজিশন। আর এইটা হচ্ছে আমাদের লেয়ার প্যানেল, যেখানে আমাদের অবজেক্টগুলো অ্যাক্সেস এখানে চলে আসবে। এখান থেকে আমাদের টাইমলাইন, অর্থাৎ ধরেন আপনি এখানে একটা ভিডিও ওপেন করলেন, তাহলে যদি সেটা এখানেই থাকে তাহলে কিন্তু আমরা অ্যানিমেশন করতে পারবো না। সেটাকে প্রথমে এই জায়গা থেকে ড্র্যাগ করে লেয়ার প্যানেলে নিয়ে যেতে হবে। লেয়ার প্যানেল আনার পরে আমরা এইটাকে নিয়ে এটার ভিতরে আমাদের ইফেক্ট অ্যাপ্লাই করতে পারবো বা যে কোনো ধরনের কাস্টমাইজেশন আমরা করতে পারবো। লেয়ার প্যানেলে না আসা পর্যন্ত ওই অবজেক্টে কিছুই করা যাবে না। সো এটা হচ্ছে লেয়ার প্যানেল। এটা একটু পরে আমরা দেখব যে লেয়ার প্যানেল কীভাবে কাজ করে। এইটার সামনে আরেকটা গুরুত্বপূর্ণ প্যানেল হচ্ছে আমাদের টাইমলাইন প্যানেল। সো টাইমলাইন প্যানেলে কী করতে হয়, অর্থাৎ লেয়ার প্যানেল থেকে জাস্ট আপনি লেয়ারটা দেখতে পাবেন, এটা হচ্ছে শেপ লেয়ার, তার নিচে হচ্ছে অডিও লেয়ার। এখান থেকে কোনো ইফেক্ট অ্যাপ্লাই করা বা ইফেক্ট অ্যাপ্লাই করার ব্যাপার থাকবে, বাট এখানে লেয়ার ধরে ধরে কাস্টমাইজ করার অপশন থাকবে না। সেই কাজটা এখানে করতে হবে। বিশাল বড় একটা ফিল্ড, এটাকে বলা হয় টাইমলাইন। সো যারা আগে থেকেই ভিডিও এডিটিং করে আসছেন বা টাইমলাইন সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে আর শেখানোর কিছু নেই, বাট যারা বিগিনার তারা একটু পরে দেখতে পাবেন যে টাইমলাইন দিয়ে কী করে আসলে। সো আমাদের কম্পোজিশনের সকল কাজ হবে টাইমলাইনে, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যে মোশন করব মূলত এই প্যালেটটা ব্যবহার করে, আর সেটাকে প্রিভিউ করব এখানে। ওকে, তাহলে টাইমলাইনটা খুবই খুবই গুরুত্বপূর্ণ আপনার জন্য। আর এইটা হচ্ছে প্রপার্টি প্যানেল বলতে পারেন। এখানে বিভিন্ন ধরনের প্রপার্টি দেওয়া আছে, যেমন লাইব্রেরি, ইফেক্ট অ্যান্ড প্রিসেট, এরকম ইনফো, আর অনেক কিছু দেওয়া আছে। এগুলো অন অফ করা যায়। আপনি চলে যাবেন উইন্ডোতে। উইন্ডোতে যাওয়ার পর এখানে যা দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে এখানে প্রপার্টি প্যানেলে অ্যাক্সেস থাকে। তো আপনার যেই প্যানেলটা যখন দরকার সেটাকে আপনি এখানে অন করতে পারবেন। ধরুন আপনার এই মুহূর্তে কী দরকার, ক্যারেক্টার প্যালেটটা দরকার, জাস্ট ক্লিক করে দেন, এই যে চলে আসছে।
ধরেন প্রিভিউ প্যানেলটা বা ইনফো প্যানেলটা আপনার এই মুহূর্তে দরকার নেই। এই যে বার্গার আইকনে ক্লিক করেন, হ্যামবার্গার আইকন বা 3 লাইনে ক্লিক করেন, করার পর এই যে ক্লোজ প্যানেল করে দেন। তো যেই প্যানেলগুলো আপনি ব্যবহার করেন না সেগুলো কীভাবে ক্লোজ করতে পারেন, যেগুলো ইম্পর্টেন্ট বা যেগুলো ব্যবহার করবেন সেগুলোকে আপনি নিয়ে আসতে পারেন। আমি লাইব্রেরিটা দরকার নেই, লাইব্রেরিটাকে আমি ক্লোজ করে রাখলাম। তো যদি কখনো লাইব্রেরি বা ক্লোজ করা প্যানেল দরকার হয়, উইন্ডোতে চলে যাবেন। যেই প্যানেল, এগুলো সবই হচ্ছে এক একটা প্যানেল, এক এক সময় এক একটা দরকার হয়। তো এগুলো আস্তে আস্তে জানতে পারবেন। তো যখন যেটা দরকার জাস্ট আমি ক্লিক করে দেবো। ধরেন লার্ন, এটা ওইভাবে কোনো কাজ নেই, প্যারাগ্রাফটা আপনার দরকার হতে পারে, ক্লিক করেন, চলে আসবে যে প্যারাগ্রাফ প্যানেল। আবার বলছি, কোনো প্যানেল যদি এখান থেকে ক্লোজ করে দেন, পরবর্তীতে ওইটাকে নিয়ে আসার জন্য উইন্ডোতে যেতে হবে। উইন্ডোর বাইরে কোথাও কোনো প্যানেল নাই। উইন্ডোর কাজই হচ্ছে প্যানেলগুলোকে রিজার্ভ করা, অন অফ করা। এইটুকু যদি জানেন তাহলে আপনি আফটার ইফেক্টসে মোটামুটি কাজ করতে পারবেন, শুরু করতে পারবেন জাস্ট। ওকে, আচ্ছা, এবার আমরা প্রথমে একটা ডকুমেন্ট সেট আপ করবো, অর্থাৎ একটা কম্পোজিশন ক্রিয়েট করব। আপনারা যারা ডিজাইনার আছেন বা যারা ডিজাইন কখনো করেন নাই, অ্যাটলিস্ট ওয়ার্ড তো ব্যবহার করছেন, MS ওয়ার্ড। তো প্রথমে কি করতে হয়, একটা ডকুমেন্ট সেট আপ করে নিতে হয়। কারণ আপনি যে আউটপুটটা দিবেন সেটার কোন ধরনের পেপার, ধরেন আমি যদি ওয়ার্ড ফাইল দিয়ে এক্সাম্পল দিই তাহলে সবাই বুঝতে পারবেন, কারণ MS ওয়ার্ড সবাই ব্যবহার করে আসছেন এখানে। আপনি একটা A4 সাইজে একটা কী করবেন, ধরেন এটা রিজিউমি বা কোনো একটা টেক্সট বা কোনো একটা অ্যাপ্লিকেশন লিখবেন, ওইটাকে প্রিন্ট করবেন। কোন সাইজের পেপার, ধরেন A4 সাইজের পেপার। তাহলে প্রথম কাজ হবে আপনার অ্যাপ্লিকেশন লেখা শুরু করার আগে প্রথম কাজই হবে কি, ডকুমেন্টটাকে সেট আপ করা। কারণ আপনি ওই যে মাইন্ড সেট আপ করছেন যে আপনাকে কী করতে হবে, অ্যাপ্লিকেশন লিখতে হবে এবং ওইটাকে প্রিন্ট করতে হবে অফিসিয়াল পেপারে A4 সাইজের। তাহলে ওই সাইজটা আপনার ডকুমেন্টের মধ্যে দিয়ে সেট আপ করে নিতে হবে, তারপরে আপনার লেখা শুরু করতে হবে। সো এই ডকুমেন্টটাকে মূলত আমরা এখানে বলবো কম্পোজিশন। বুঝতে পারছি? তাহলে কম্পোজিশন আর ডকুমেন্ট একই রকম ধরতে পারেন। তো এখানেও আমাদেরকে কিছু ওই যে সাইজ দিয়েছিলাম A4, ওইটার মতো কিছু কাজ করতে হবে, যেটাকে বলা হয় রেজুলেশন এবং ফ্রেম রেট। এটা একটু পরে দেখব। তো নিউ কম্পোজিশনের জন্য আমরা এই বাটনে ক্লিক করব, জাস্ট ক্লিক করার পর এইরকম একটা পপ আপ সবারই চলে আসবে। প্রথমে আপনি এখানে একটা নাম দিবেন আপনার প্রজেক্ট বেসড। ধরুন আমি দিলাম অ্যানিমেশন বা মোশন বা ক্লাস 1, মোশন গ্রাফিক্স ক্লাস 1, বা আপনাদের ব্যাচও দিতে পারেন। ধরেন আপনার প্রজেক্টটা হচ্ছে কি, ধরেন কোনো একটা অ্যাড অ্যানিমেশন করতেছেন, সোশ্যাল মিডিয়ার অ্যাড, তাহলে আপনি এখানে ওই নামটা দিবেন আর কি। এই নামটা হবে প্রজেক্টের নাম। ওকে, এরপরে আমরা একটু নিচে চলে আসি। এখানে খেয়াল করেন, এটা হচ্ছে রেজুলেশন। তো ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী রেজুলেশন ডিফারেন্ট হতে পারে। স্ট্যান্ডার্ড রেজুলেশন হচ্ছে 1920 আর হচ্ছে 1080। উইথ হবে 1920, হাইট হচ্ছে 1080। এটা অলওয়েজ ইউজ করবেন। এরপর পিক্সেল এক্সপেক্ট রেশিও, এটা অলওয়েজ স্কোয়ার পিক্সেলটা রাখবে। যদি অন্য কিছু করে রাখেন তাহলে এক্সপোর্ট দেওয়ার পর বা রেন্ডার করার পর দেখবেন আশেপাশে কালো কালো দেখা যাচ্ছে। সো অলওয়েজ স্কোয়ার পিক্সেলটা থাকবে। এবার আসি ফ্রেম রেট। আচ্ছা, ফ্রেম রেটটা হচ্ছে কি, ফ্রেম রেট হলো আমরা যখন কোনো ভিডিও দেখি, ভিডিওগুলো মূলত আসলে ওরকম কোনো ভিডিও না, একটা ইমেজ দেখি আমরা, একটা স্টিল ছবি দেখি আর কি। তো এই ছবিগুলো যখন ক্যামেরা ক্যাপচার করে পার সেকেন্ড ওয়াইজ এই ছবিগুলো আসলে আমাদের সামনে ভিজুয়ালাইজ হয় বা প্রিভিউ হয়। তো ফ্রেম বলতে বোঝায় কি, এক একটা ছবি এক একটা ফ্রেম। ফ্রেম রেট হলো, যদি এখানে 30 দেওয়া আছে তাহলে 30 যদি আমরা ধরি, এই 30 দেওয়া তার মানে হচ্ছে 1 সেকেন্ডে আমার সামনে 30টা ফ্রেম পাস করবে, অর্থাৎ 30টা ফ্রেম আমি 1 সেকেন্ডে দেখতে পারবো। তো এটাকে বলে FPS, অর্থাৎ ফ্রেম পার সেকেন্ড।
এই ফ্রেম রেট একটা ভিডিওতে যত বেশি হবে আমার ওই ভিডিওটা তত স্মুথ দেখা যাবে। এখন এইটা ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রেও দরকার, অ্যানিমেশনের ক্ষেত্রেও দরকার। তো অ্যানিমেশনের ক্ষেত্রে 30 রাখলে এনাফ, 30 ফ্রেম স্ট্যান্ডার্ড এবং এটা যথেষ্ট। আর ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে এটা হ্যাঁ বলা আজকের জন্য আজকের জন্য আমি বলছি একটু 1 মিনিট আমি সময় নিচ্ছি। তাহলে আমরা ফ্রেম রেটটা মোটামুটি বুঝতে পারলাম। ফ্রেম রেট আবার বলছি স্ট্যান্ডার্ড 30 ফ্রেম, বাট ভিডিও এডিটিংয়ের ক্ষেত্রে যদি স্লো মোশন করা হয় সেক্ষেত্রে আবার এটা কিন্তু বাড়াইতে হয়, 60 ফ্রেমে যেতে হয় তখন, বা এর বেশিও যেতে হয় যদি 4K ভিডিও হয়, ওটা আলাদা জিনিস, আপনাদের ওগুলো লাগবে না। আপনারা যেহেতু মোশন করবেন সেক্ষেত্রে 30 ফ্রেম এনাফ। যাই হোক, এরপর রেজুলেশনটা অলওয়েজ ফুল রাখবেন। আর স্টার্ট টাইম কোডটা আপনাদের লাগবে না, যদি টিম ওয়াইজ কাজ করা হয় তখন এটা দরকার হয়, বাট এই টাইম কোডটা আসলে অতটা কাজে আসে না। এইটা খুবই ইম্পর্টেন্ট, ডিউরেশন। এই ডিউরেশনটা কিসের? এইটা হলো আপনার টাইম লাইনের ডিউরেশন। অর্থাৎ এখানে 30 সেকেন্ড দেওয়া আছে, তার মানে হচ্ছে আপনি সর্বোচ্চ 30 সেকেন্ড পর্যন্ত অ্যানিমেশন করতে পারবেন, এর বেশি অ্যানিমেশন করতে পারবেন না। তার মানে আপনার যদি 60 সেকেন্ডের অ্যানিমেশন দরকার হয় আপনাকে অবশ্যই কম্পোজিশন সেটিংসের মধ্যে 60 সেকেন্ড করতে হবে, তাহলে ওই 60 সেকেন্ড অ্যানিমেশন করার ফ্রেম পাবেন। যদি আপনার 1 ঘন্টা অ্যানিমেশন করা লাগে ফর এক্সাম্পল, আপনাকে এখানে টাইমটা দিতে হবে। অর্থাৎ আমাদের টাইম লাইনটা কিন্তু ইনফিনিটি না, বা এটা কিন্তু আনলিমিটেড না, এটা একটা লিমিটেশন আছে, সেই লিমিটটা এখান থেকে সেট করতে হয়। তো আশা করি বুঝতে পারছেন, এটা হচ্ছে ঘন্টা, এটা মিনিট, এটা সেকেন্ড, এটা হচ্ছে ন্যানো সেকেন্ড। সো আপনারা এইভাবে করে সেট আপ করে নেবেন। আমি ধরেন 60 সেকেন্ড করে দিলাম, তার মানে কি হলো 1 মিনিটের একটা অ্যানিমেশন করার অ্যাক্সেস এখানে চলে আসবে। তো এটা যে কোনো সময়, শুধু এটাই না, পুরো সেটিংস যে কোনো সময় চেঞ্জ করা যায়। ধরেন আপনি এটা রেখে ওকে করলেন, এখন পরবর্তীতে মনে হলো যে না 60 সেকেন্ডের দরকার নেই, আমার 30 সেকেন্ড লাগবে, এত বড় টাইম লাইন আমার দরকার নেই, আপনি যে কোনো সময় এসে সেটিংস থেকে এটাকে কমায় নিতে পারবেন। ব্যাকগ্রাউন্ড কালার কি? যখন এখানে আমাদের প্রিভিউ মনিটর বা কম্পোজিশন অন হবে, ওই যে একটা মনিটর অন হবে না, ওইটার ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে ডিফল্ট কালার, ওইটা আপনি এখানে ক্লিক করে ওইটার ডার্ক করতে পারেন, লাইট করতে পারেন, আপনার ইচ্ছা। ঠিক আছে, সো আমি একটু লাইটে রাখলাম, হোয়াইট রাখলাম আর কি। এবার ওকে, এইটুকু পারলে আপনি আপনার কম্পোজিশন রেডি করতে পারবেন বা ওকে করতে পারবেন। ঠিক আছে, আমি জাস্ট ওকে করে দিলাম। দেখেন ওকে করার সাথে সাথে আমার টাইম লাইন অ্যাক্টিভেট হয়ে গেছে, এবং সেই সাথে এইখানে একটা হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছি, এটাই মূলত কম্পোজিশন। এটা জুম ইন জুম আউট করা যায় মাউসের স্ক্রোল বারটাকে ব্যবহার করে। ওকে, তাহলে এটা কেন জুম ইন জুম আউট করা লাগে? খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ আপনি যখন এখানে অ্যানিমেশন করবেন পারফেক্টলি হচ্ছে কিনা বা কম্পোজিশনটা ঠিক আছে কিনা সেগুলো দেখার জন্য বা বোঝার জন্য আপনাকে অবশ্যই জুম করে করে কাজ করা লাগতে পারে। সো জুমটা এখান থেকে করা যায়, এখানে কিছু পার্সেন্টেজ দেওয়া আছে লিমিটেড করা, অথবা আপনি শর্টকাটেও করতে পারেন। জাস্ট মাউসটা এখানে রেখে কিবোর্ড থেকে কোনো কিছু প্রেস করতে হবে না, শুধু মাউসের চাকাটা ঘোরাবেন এভাবে করে, তাহলে জুম ইন জুম আউট হবে। খুবই সিম্পল, অনেক ইজি একটা জিনিস। এবং এইটাকে যদি মুভ করতে চান, অনেক সময় মুভ করা লাগে, ধরেন আপনি জুম করছেন বাট এক সাইড জুম হয়েছে, এখন ওই পাশে আরও কিছু আছে দেখতে চান, এটাকে বলা হয় প্যানিং বলে এটাকে। সো প্যান করার জন্য এখানে একটা টুল আছে, হ্যান্ড টুল, এটা ব্যবহার করতে পারেন। এই যে হ্যান্ড টুল নিলাম, এইভাবে প্যান করা যায়। অথবা যদি এই টুলেও থাকে, এটাকে সিলেকশন টুল বলে, ডিফল্ট টুল এটা। কারণ এই টুলে আছেন, আপনাকে হ্যান্ড টুলে না গিয়েও ওইটা করার অ্যাক্সেস দিবে। আপনাকে কী করতে হবে, জাস্ট কিবোর্ড থেকে স্পেস বার ধরে রাখেন। এইবার দেখেন প্যান হচ্ছে, প্যান করা শেষ, স্পেস ছেড়ে দেন, আবার আগের টুলে চলে আসবে। আবার একটু আগে যে জুম করলাম, এটা করার জন্য আলাদা টুলও দেওয়া আছে, আপনি টুল ব্যবহার করতে পারেন। টুল ব্যবহার করলে কী করতে হবে, ক্লিক করতে হবে, তো এত ঝামেলার দরকার নেই। ক্লিক করলে জুম আউট, অল্টার ধরে ক্লিক করলে হচ্ছে, সরি মানে বাই ডিফল্ট যেভাবে আছে সেভাবে ক্লিক করলে হচ্ছে জুম ইন হবে, যে প্লাস সাইন, এটার মধ্যে প্লাস সাইন, জুম ইন। অল্টার ধরলে জুম আউট। সেটা এত কষ্ট করার কোনো দরকার নেই, টুলে যাওয়ারই প্রয়োজন হবে না, যেহেতু আমাদের স্ক্রল করলে জুম ইন জুম আউট হচ্ছে। তাহলে জুম করা এবং প্যান করা, এই দুইটা জিনিস শিখে ফেললেন। স্পেস ধরলে প্যান, আর হচ্ছে মাউস ঘুরালে জুম। ফাইন।
টাইমলাইনটা একটু বোঝাবো, তারপরে আমরা এখানে একটা কন্টেন্ট ড্র করব। ওকে, এবার আসি টাইমলাইনে। প্রথমে দেখেন টাইমলাইনের মধ্যে একটা সুতার মতো একটা লাইন দেয়া আছে, একেবারে চিকন একটা লাইন। এইটা খুব ইম্পর্টেন্ট। এই লাইনটাকে বলা হয় প্লে হেড বা টাইম ইন্ডিকেটর বলতে পারেন, বাট এটাকে প্লে হেড বলে আর কি। অর্থাৎ এই ইন্ডিকেটর যেখানে থাকবে ওই জায়গায় কি হচ্ছে ওই জায়গার প্রিভিউটা আপনি এখানে দেখতে পারবেন। যদি প্লে করা হয় তাহলে এইটা চলতে থাকবে, এইভাবে করে চলবে, চলতেই থাকবে। অর্থাৎ এটা যেখানে আছে আপনি ওই জায়গাটা এই মুহূর্তে প্রিভিউ করছেন। এটা হচ্ছে প্লে হেড। সো প্লে হেড মুভ করা খুবই সিম্পল। আপনি এখানে মাউস রেখে এভাবে যদি ড্র্যাগ করেন মুভ করবে। আচ্ছা, টাইমগুলো কি? এই যে টাইমগুলো দেখতে পাচ্ছি। সো এই টাইমগুলো খুবই ইম্পর্টেন্ট আপনার জন্য বোঝায়। আপনাকে টাইম ধরে ধরে অ্যানিমেশন করতে হবে। ধরেন আপনার 10 সেকেন্ডের একটা অ্যানিমেশন লাগবে, তাহলে 10 সেকেন্ড হচ্ছে এখানে 10s, এস মানে হচ্ছে সেকেন্ড। তো এই যে টাইমটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার 10 সেকেন্ড। তাহলে যেহেতু আপনার অ্যানিমেশনটা 10 সেকেন্ড হবে, আপনার এইটার পরে আর অ্যানিমেশন হবে না, এরকম বিষয়টা। তাহলে 10 সেকেন্ডে লক করতে হবে বা 10 সেকেন্ড আপনাকে মাইন্ড সেট আপ করতে হবে, বিষয়টা হচ্ছে এরকম। সো আবার ধরেন আপনার একটা অ্যানিমেশন করবেন, সেটা 7 সেকেন্ড থেকে 10 সেকেন্ড এইটুকুর মধ্যে অ্যানিমেশন হবে, এরপরে আর হবে না। তাহলে 7 সেকেন্ড কোথায় দেখা যাচ্ছে না? এখানে জুম ইন জুম আউট করার অপশন আছে। একটু আগে আমরা জুম ইন জুম আউট দেখলাম কোথায়? কম্পোজিশন। কিন্তু টাইমলাইনও জুম ইন জুম আউট করা যায়। নিচে দেখেন বার দেওয়া আছে, এইটাকে একটু স্ক্রল করেন, দেখেন জুম ইন হচ্ছে, এদিকে আসলে জুম ইন, এদিকে আসলে জুম আউট। তো যত বেশি জুম ইন হবে তত বেশি এটা এই টাইমলাইনটা ডিটেলস দেখতে পাবেন। এখন 5 সেকেন্ড পর পর আপনি দেখতে পাচ্ছেন টাইম কোডটা 5, 10, 15 এভাবে দেখতে পাচ্ছেন। এবার একটু পরে দেখবেন যে 1 সেকেন্ড পর পর, অর্থাৎ যত বেশি জুম হবে তত ডিটেলস। এবার দেখেন 4, 6, 2 সেকেন্ড পর পর দেখতে পাচ্ছেন। এইবার দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7 এভাবে দেখা যাচ্ছে। তার মানে আপনি যদি চান যে 7 সেকেন্ড, 8 সেকেন্ড, 9 সেকেন্ড, 3 সেকেন্ড, আপনি মানে এই টাইমটুকুর মধ্যে এই টাইম কোডটা ব্যবহার করে এইটুকুর মধ্যে আপনি অ্যানিমেশন করবেন। শুরুতে স্টিল থাকবে, এরপরেও স্টিল থাকবে, আপনার শেপটা এটুকুর মধ্যে অ্যানিমেশন হবে। তাহলে অবশ্যই এই টাইম দেখে দেখে অ্যানিমেশনটা করে নিতে হবে আর কি। তাহলে এই জন্যই মূলত আমার এই টাইমলাইনে টাইম ফ্রেমটা খুব বেশি ইউজ হয়, টাইম রুলারটা। যাই হোক, আরও বেশি জুম যদি করেন তাহলে দেখবেন একদম ফুল জুম, এটা হচ্ছে একেবারে ফুল। এইবার দেখেন এখন আর এস লেখা নেই, এফ চলে আসছে। এফ মানে হচ্ছে ফ্রেম। তার মানে এত বেশি জুম করে ফেলছি আমরা, এখন আমরা কি করতে মানে কি দেখতে পাচ্ছি? ফ্রেম ওয়াইজ আমাদের টাইমলাইনটা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই যে একটা সিলেকশন দেখতে পাচ্ছেন আমার প্লে হেডের সাথে, এটা অটোমেটিক আছে, এটা আপনি রিমুভ করতে পারবেন না, এটা অটোমেটিক হবে। সিলেকশনটার মানে হচ্ছে এইটুকু থেকে এইটুকু হচ্ছে একটা ফ্রেম। তাহলে এখন আমরা পার ফ্রেম দেখতে পাচ্ছি। সো আমরা একটু আগে সিলেক্ট করছিলাম কি পার সেকেন্ডে 30টা করে ফ্রেম পাস হবে বা 30টা করে ফ্রেম দেখাবে। তার মানে আপনি এখানে গুনে দেখবেন 30 ফ্রেম পর 1 সেকেন্ড কাউন্ট হবে। এই দেখেন 20, 22, এই যে সরি বেশি চলে গেছে, এই যে 28, 26, 28। আচ্ছা, এবার দেখেন 27, 28, 29, 30, 2 সেকেন্ড, অর্থাৎ আরও একটা 30 পিছনে চলে গেছে। তাহলে 30 সেকেন্ড পর পর 30 ফ্রেম পর পর আপনার সেকেন্ড কাউন্ট হবে, 1 সেকেন্ড, 2 সেকেন্ড এরকম, কারণ আমরা পার সেকেন্ডে কত করে দিয়েছিলাম? 30টা ফ্রেম। কখনো যদি এরকম হয় যে আপনি একবার আপনার কম্পোজিশন মেক করে ফেলছেন, এখন টাইমলাইনটা কমাইতে হবে বা এটার কালার চেঞ্জ করতে হবে বা কোনো না কোনো চেঞ্জ করা লাগবে, সেক্ষেত্রে কম্পোজিশন সেটিংসে চলে যান। কম্পোজিশন মেনু, এই যে কম্পোজিশন সেটিংস, আবার কম্পোজিশন মেনু সেটিংস, এবার আপনি যা করবেন এখানে করেন, দেখেন সেম পপ আপটা আবার পেয়ে যাচ্ছেন আপনি। কারণ আপনি এখান থেকে কালার চেঞ্জ করে ডার্ক করতে চান, রেড করতে চান, ইচ্ছা, বা এটাকে আপনি চাচ্ছেন কি যে এটা 30 সেকেন্ডের একটা টাইমলাইন হবে, আমি 30 সেকেন্ড করে ওকে করে দিলাম, ঠিক আছে, ওকে। এবার দেখেন ওই যে 30 সেকেন্ড,
30 সেকেন্ডে আমার টাইমলাইন শেষ, আর পরে টাইমলাইন নাই। ওকে, এইটুকু বেসিক। এবার আমরা হচ্ছে ইম্পোর্টটা দেখব, শেপ জেনারেট করব, শেষ। তারপরে ওকে, স্ক্রিন আপনি ওইখানে ডাবল ক্লিক করেন, আপনার এখান থেকে জুম করতে হবে। আমার এখানে যা কর এখন যে আছে এটাই করতে, মানে এটাই, এরপরে আর করা যায় না জুম। ওকে ফাইন। এইবার আমরা কি করব, ইম্পোর্টটা দেখব। ফাইল ইম্পোর্ট করার কয়েকটা ওয়ে আছে, আমি ম্যানুয়ালটা দেখাই আগে। ফাইল থেকে ইম্পোর্ট, এবার ফাইলে চলে যাবেন। ধরুন আপনি কোনো একটা ভিডিও ফাইল এখানে ওপেন করবেন, ওইটার মধ্যে হয়তো বা অ্যানিমেশন করা লাগতে পারে, বা একটা স্টিল ইমেজ হইতে পারে, অথবা অডিও ফাইল, যে কোনো ফাইল হতে পারে। তো আমি একটা ভিডিও ফাইল নিলাম, ছোট্ট একটা ফাইল, ইম্পোর্ট, এই যে চলে আসছে। এখানে আপনি ছোট্ট করে একটা ইনফরমেশন দেখতে পারেন, ডিটেলস, যেমন 1920-1080-তে এটা রেকর্ড করা, এবং এইটার ফ্রেম রেট হচ্ছে 25 FPS। এই তো তো এটা এভাবে দেখা যায়। এটার ফরম্যাট হচ্ছে MP4, এই যে H.264 হচ্ছে এটার কোডেক। এখন এইটা কিন্তু এখানে আসে নাই, বা আমরা প্রিভিউতে দেখতে পাচ্ছি না, কারণ আমরা প্রথমেই বলেছিলাম যে এখানে থাকা অবস্থায় এটার প্রিভিউ মনিটর আসবে না, টাইমলাইনেও আসবে না, আমরা এটাকে নিয়ে কোনো কাজ করতে পারবো না। তাহলে কি করতে হবে, টেনে এখানে ছেড়ে দিতে হবে লেয়ারের মধ্যে। দেখেন সাথে সাথে এখানে চলে আসছে। তো এটা যখন টেনে এখানে ছাড়বো, টাইমলাইনের মধ্যে এরকম লেয়ারটা পাবেন, এভাবে দেখতে পারবেন, আর মনিটরের মধ্যে অন হয়ে যাবে। এবার প্লে করার জন্য কিবোর্ড থেকে স্পেস চাপবেন। যে কোনো ভিডিও বা মোশন বা যে কোনো কিছু প্লে করার জন্য স্পেস চাপতে হবে, কিবোর্ড থেকে স্পেস। দেখেন ভিডিও চলতেছে এখন, আবার স্পেস চাপলে স্টপ হয়ে যাবে। ম্যানুয়ালিও করা যায়, এই যেখানে প্রিভিউ নামে একটা প্যালেট আছে, এটা যদি এখানে না পান, উইন্ডো থেকে প্রিভিউ এটা অন করে নেবেন। এখানে প্লে বাটন আছে, আপনি এটা প্লে করে দেখতে পারেন, ম্যানুয়াল প্রসেস। ওকে, ডিলিট করার জন্য এখান থেকে ডিলিট করতে পারেন, তাহলে এখানে থেকে যাবে, আপনি যে কোনো সময় আবার এটা নিতে পারবেন। আর যদি এখান থেকে ডিলিট করে দেন, তাহলে ওটা আর পাবেন না, আবার আপনাকে ইম্পোর্ট করতে হবে। ঠিক আছে, আচ্ছা ধরেন এইটা হচ্ছে আমার 1920-1080 ছিল এটার রেজুলেশন, আর আমাদের কম্পোজিশন রেজুলেশন ওইটাই ছিল। এখন যদি এরকম হয় যে আপনার আরেকটা ভিডিও আছে যেইটার রেজুলেশন ছোট ছিল, ধরেন এটাকে দেখি, এটা ছোট আছে, এই যে, তখন কিন্তু এরকম হয়ে যাবে, ছোট হয়ে যাবে। এখন এটাকে যদি এইভাবে আপনি এক্সপোর্ট দেন বা রেন্ডার করেন, তাহলে এরকম থাকবে, আশেপাশে সাদা থাকবে। আপনি চাইলে এভাবে টেনে বড় করতে পারেন, চ্যাপটা হবে এরকম। যদি শিফট ধরেন তাহলে এটা প্রপোর্শন ঠিক রেখে বড় হবে। আন্ডু করলাম, আন্ডু রিডো আগের মতো, কন্ট্রোল-Z আন্ডু, কন্ট্রোল-Shift-Z রিডো, এগুলো ফটোশপ ইলাস্ট্রেটর যা করছেন সেম লিখে রাখতে পারেন, কন্ট্রোল-Shift-Z রিডো, কন্ট্রোল-Z আন্ডু। আচ্ছা, এখন এইটাকে ফুল করার বা ফিট করার জন্য আলাদা একটা অপশন আছে, জাস্ট এইটার উপরে রাইট ক্লিক করবেন, ট্রান্সফর্মে চলে যাবেন, এরপরে হচ্ছে ফিট টু কম। আবার দেখেন, যদি কখনো এরকম ভিডিওটা ছোট হয়ে আসে, অর্থাৎ আপনার রেজুলেশনের সাথে ম্যাচ না হয়, তাহলে রাইট ক্লিক করে ট্রান্সফর্ম ফিট টু কম, তাহলে এক ক্লিকে আপনার পুরো স্ক্রিন জুড়ে এটা ফিট হয়ে যাবে অটোমেটিক। কিছু ডিভাইড আছে এখানে, এখানে একটা ডিভাইড, এখানে ডিভাইড, এখানে ডিভাইড, এই ডিভাইডগুলো ধরে ধরে যখন আমরা এইভাবে ড্র্যাগ করতেছি, দেখেন আবার কখনো টাইমলাইন বড় হচ্ছে, কখনো আমার এই যে কম্পোজিশন বড় হচ্ছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। অনেক সময় দেখা যাবে অনেকগুলো লেয়ার হয়ে গেছে এখানে, তখন যদি ছোট জায়গা থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন না, তখন আপনাকে এই জায়গাটা একটু এভাবে বড় করে নিতে হবে। আবার অনেক সময় দেখা যাচ্ছে আপনার প্রিভিউটা একটু বড় করে দেখা লাগবে, তখন আবার এই জায়গাটাকে এভাবে ডিভাইড ধরে ছোট করে নেবেন। অনেক সময় এই জায়গাটা একটু বড় করা লাগতে পারে, দেখেন, আবার এখানে বড় করা লাগলে এইভাবে করবেন। এই অ্যাক্সেসটা কিন্তু একদম ফ্রিভাবে দেওয়া আছে, ফুল স্ক্রিনও করা যায়, ওগুলো আস্তে আস্তে শিখবেন, আজকে না। অ্যাটলিস্ট আপনারা ইম্পোর্ট করতে পারবেন যে কোনো কিছু। হ্যাঁ, আচ্ছা আমি ভিডিওটাকে ডিলিট করে দিই। আচ্ছা,
এইবার আমরা একটা শেপ জেনারেট করব, দেন ওইটাকে বেসিক অ্যানিমেশন করব, এরপরে আপনার বাসায় করবেন আর কি, অ্যাসাইনমেন্ট দেওয়া থাকবে। যেহেতু আজকে একদম প্রথম ক্লাস, অনেক বেশি কমপ্লেক্স করবো না, জাস্ট বেসিক জিনিসগুলো দেখে শেষ করব। সো প্রথমে আমি একটা শেপ জেনারেট করি। শেপ জেনারেট করার জন্য কি দেওয়া আছে, এই যে শেপ টুল দেওয়া আছে অলরেডি, এটা একটা টুল। যদি এখানে ক্লিক করে ধরে রাখি তাহলে আরও কিছু টুল পাবো এখানে, দেখেন। সো এটা টগল করতে হবে বা লং প্রেস করতে হবে। অনেকে এইটাই বোঝে না, লং প্রেস বোঝেন তো আপনারা, তাই না? ক্লিক করে ধরে রাখবেন। মানে কি বলবো আসলে, ক্লাসে এতবার বলার পরেও সেম কোশ্চেনটা আবার পরের ক্লাসে করে, স্যার শেপ তো পাই না। আপনি দেখালেন এখানে অনেকগুলো শেপ, আমি তো পাই না, আসে না। সো ভালো করে শুনে রাখেন, ক্লিক করে মাউসটা ধরে রাখবেন। যখন দেখবেন বাকি টুলগুলো এভাবে আপনার সামনে চলে আসছে, তখন ছেড়ে দেবেন। আবার দেখেন, ক্লিক করে ধরে রাখলাম, চলে আসলো। এখন আপনার যেই শেপ পছন্দ হয়, ওই পছন্দ মতো শেপ ক্লিক করে এখানে মাউসটা ক্লিক করে টান দিবেন, ড্র্যাগ করবেন, তাহলেই ড্র হয়ে যাবে। সো আমি একটা রাউন্ড শেপ নিলাম। এখানে রেক্টেঙ্গেল আছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল আছে, ইলিপস আছে। ইলিপস হচ্ছে রাউন্ড, পলিগন, 5টা কর্নার থাকবে, এরপরে স্টার আছে, সবগুলো এক একটা শেপ। তো আমি হচ্ছে এটা নিলাম। এ দেখেন লম্বা হয়ে যাচ্ছে, তাই না? তো আমি চাই এটা চারপাশ থেকে কি হবে, সমান হবে। তো সমান করার জন্য শিফট ধরলাম কিবোর্ড থেকে। শিফট ধরাতে দেখেন চারপাশে সমান হয়ে গেছে। যে কোনো শেপ, সেটা এই রেক্টেঙ্গেল হোক বা রাউন্ডেড হোক, চারপাশ থেকে সমান করতে হলে অবশ্যই আপনাকে শিফট ব্যবহার করতে হবে। দেখেন এখন সমান হয়ে গেছে, ঠিক আছে? সবগুলো একটু ড্র করে দেখাচ্ছে। এটা হচ্ছে রাউন্ডেড, কর্নারটা একটু রাউন্ড থাকবে আর কি, দেখেন রাউন্ডেড কর্নার। ওকে ফাইন। এরপর কি আছে, পলিগন। এই যে, আচ্ছা পলিগনটা এরকম থাকে, এই যে এরকম থাকে, এটা হচ্ছে পলিগন শেপ। আপনারা ড্র করলে এরকম একটা শেপ আপনাদের পিসিতে ড্র হবে। এরপর হচ্ছে স্টার, সরি স্টারটা কমানো আছে, এই যে এরকম আপনাদের পিসিতে এরকম একটা স্টার পাবেন। এখন যখন এখানে ড্র করবেন, যে কোনো শেপ ড্র করার সাথে সাথে এখানে একটা ডাইনামিক লেয়ার জেনারেট হয়ে যাবে। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছেন এখানে, তাই না? ওকে, সো আমরা রাউন্ড শেপটা নিই। শেপটা তো নিলাম, তাই না? এখন কালার আছে ভিতরে একটা, আমি কালারটা এটা রাখতে চাই না, একটু চেঞ্জ করতে চাই। সেই ক্ষেত্রে কী করব, কালার চেঞ্জ করার জন্য এই যে ফিল নামে একটা অপশন আছে, ফিল এবং স্ট্রোক দুইটাই অন হয়ে যাবে। দেখেন বাইরে ক্লিক করলাম, চলে গেছে। শেপ সিলেক্ট করার সাথে সাথে আপনি দুটো অপশন পাবেন, ডিসিলেক্ট করা থাকলে এটা পাবেন না। সিলেক্ট করলাম, এবার দেখেন ফিল কালার থেকে আমরা ভিতরে কালারটাকে চেঞ্জ করতে পারবো। যে কোনো কালার, আপনার পছন্দের কালার সিলেক্ট করেন, হয়ে যাবে। ওকে, এটা হচ্ছে কি স্ট্রোক। স্ট্রোকের মধ্যে একটা কালার দিই, ধরেন আচ্ছা ব্ল্যাক রাখলাম স্ট্রোকটা। এখন স্ট্রোক কালার তো দেখাই যায় না, দেখেন জুম করলাম, দেখা যায় না, কারণ হচ্ছে এখানে স্ট্রোকের সাইজটা 0 করা, স্ট্রোকের ওয়েটটা 0 করা আছে। তো আমি যখন এটা বাড়াই দিব, ধরেন আমি এখানে ক্লিক করলাম, 10 পিক্সেল লিখে দিলাম, এন্টার করলাম, এইবার দেখেন স্ট্রোক দেখা যাচ্ছে। তাহলে স্ট্রোকের সাইজ আপনি এখানে এভাবে বাড়াতে কমাতে পারেন। যদি 0 করা থাকে, 1000 বার কালার দিলে ওটা দেখা যাবে না, ঠিক আছে? আপনি যতই কালার দেন, আপনি এখানে প্রিভিউ করতে পারবেন না, কারণ 0 করা আছে। ওকে, সো আমি 0 রাখি, এটা দরকার নেই এই মুহূর্তে আমার। আচ্ছা, এখন এখানে একটা বিষয় খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে দেখেন ছোট্ট একটা টার্গেট পয়েন্টের মতো কিছু একটা দেখা যাচ্ছে। এই জিনিসটা একটু জানতে হবে, এটাকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। সো অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে আপনার শেপের বা আপনার অবজেক্টের, প্রতিটা অবজেক্টের সাথে অ্যাঙ্কর পয়েন্ট থাকবে, আপনি যাই নিয়ে আসেন না কেন এখানে। তো এই অ্যাঙ্কর পয়েন্ট, আবার বলছি, অ্যাঙ্কর পয়েন্ট যেখানে থাকবে ওই জায়গাটাই সেন্টার পয়েন্ট হবে। তাহলে সেন্টার পয়েন্ট কি বললাম সেটা বোঝার জন্য একটু আমি দেখাচ্ছি। ধরুন আমি এটাকে ঘোরাবো এখন, তাহলে যেহেতু অ্যাঙ্কর পয়েন্ট এখানে আছে, এই শেপের সেন্টার পয়েন্ট এখানে, এখন এই জায়গায় এটাকে বেস করে কিন্তু ঘুরবে, দেখেন এই যে। কিন্তু শেপটা ঘোরার কথা ছিল কি একদম সেন্টার থেকে, তাই না?
বাট অ্যাঙ্কর পয়েন্ট এখানে থাকার ফলে আমার এই শেপের সেন্টার পয়েন্ট হয়ে গেছে এটা, এখন এখান থেকে ঘুরতেছে। তাহলে আমি চাচ্ছি যে আমার শেপটা একদম সেন্টার থেকে ঘুরবে, তাহলে আমাকে অবশ্যই এই অ্যাঙ্করটাকে সেন্টারে বসাইতে হবে। সো অ্যাঙ্কর পয়েন্টটা মুভ করার জন্য আলাদা একটা ডেডিকেটেড টুল দেওয়া আছে, যে টুলের নাম হচ্ছে প্যান বিহাইন্ড টুল বা অ্যাঙ্কর পয়েন্ট টুলও বলতে পারেন। এই যে এখানে এটার শর্টকাট হচ্ছে ওয়াই। সেগুলো নোট করতে হবে, আবার বলছি এগুলো নোট করতে হবে। এইটুকু কষ্ট না করতে পারলে এই কোর্স আপনার জন্য না, আপনি অন্য কিছু করতে পারেন, কারণ সব কিছু খাওয়াই দেওয়া যাবে না, নিজেকে একটু খাইতে হবে কষ্ট করে। আচ্ছা, এইটা হচ্ছে আপনার প্যান বিহাইন্ড টুল, নামটা আবারও দেখে নেন ভালো করে। শর্টকাট হচ্ছে ওয়াই। এই টুলের কাজ হচ্ছে অ্যাঙ্কর পয়েন্টকে মুভ করা। সো আমি কিবোর্ড থেকে ওয়াই প্রেস করলাম। এবার দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা ধরে আমি যে কোনো জায়গায় মুভ করতে পারছি, যে কোনো জায়গায়। কিন্তু এই টুল ছাড়া আপনি যদি সিলেকশন টুলে রাখেন, দেখেন অ্যাঙ্কর পয়েন্ট মুভ করবে না, শুধু আমার মানে ফুল অবজেক্টটাই মুভ করবে, অ্যাঙ্কর পয়েন্ট মুভ করা যাবে না। এই টুলে যাওয়ার পর অ্যাঙ্কর পয়েন্ট মুভ করবে। এখন আপনি যেখানে নেন, ধরেন আপনি এইটাকে রাখতে যাচ্ছেন কি সেন্টার পয়েন্ট, এবার আপনি ঘুরান, এই দেখেন, ঠিক আছে। তো আমি চাচ্ছি একদম সেন্টারে বসবে, এখানে বসবে। এখন যদি এভাবে মুভ করে এভাবে এখানে রেখে দেন, তাহলে এটা এক্স্যাক্ট সেন্টার পয়েন্টে বসছে কিনা আপনি বুঝবেন না। দেখেন দেখেন বাঁকা আছে, কিন্তু এক্স্যাক্ট সেন্টারে বসে নাই। সো একেবারে সেন্টারে বসানোর জন্য শর্টকাট ব্যবহার করতে হবে। এখানে রাখলাম, ভালো করে বসে। যদি আমি একদম সেন্টারে বসাতে চাই, একদম এক্স্যাক্ট সেন্টারে বসবে, সেই ক্ষেত্রে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার ধরে টুলের উপর ক্লিক করবেন, প্যান বিহাইন্ড টুলে ডাবল ক্লিক। আবার দেখেন কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার প্লাস প্যান বিহাইন্ড টুলে ডাবল ক্লিক। এবার দেখেন একদম এক্স্যাক্ট সেন্টার পয়েন্টে বসে গেছে। কি বললাম? কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার তারপরে প্যান বিহাইন্ড টুলে ডাবল ক্লিক, হয়ে গেছে। ওকে, এটা একটা শর্টকাটও আছে। শর্টকাটটা হচ্ছে এখানে ডাবল ক্লিক না করে যদি কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টার হোম বাটন প্রেস করেন, কিবোর্ডে একটা হোম লেখা বাটন আছে, খুঁজে দেখবেন যারা চিনেন না, পুরো কিবোর্ড আজকে খুঁজবেন। হ্যাঁ, যেখানে হোম লেখা আছে ওইখানে ক্লিক করবেন। কন্ট্রোল অল্টার ধরে জাস্ট হোমে ক্লিক করলে আমার এই টুলে আর যাওয়া লাগতেছে না, একেবারে সেন্টার হয়ে যাচ্ছে। সেইটা খুব ইম্পর্টেন্ট, এই অ্যাঙ্কর পয়েন্ট মুভ করাটা। ব্যাস, এখন আপনি যাই করেন না কেন সব কিছু একদম পারফেক্টলি সেন্টার থেকে হবে। ওকে ফাইন, এবার আমরা বেসিক অ্যানিমেশনগুলো দেখব। অ্যানিমেশন করার জন্য আমাদেরকে প্রথমে লেয়ার প্যানেলে যেতে হবে। এটা হচ্ছে লেয়ার প্যানেল। এখানে দেখেন লেয়ার পিছনে ছোট্ট একটা অ্যারো সাইন দেওয়া আছে, ক্লিক করেন। ক্লিক করার পর এরকম বেশ কিছু অপশন পাবেন, কিছু প্রপার্টি দেখতে পাবেন। এখান থেকে আপনাদের যেতে হবে ট্রান্সফর্ম প্রপার্টিতে, এইটাকে এক্সপ্যান্ড করেন, অ্যারোতে ক্লিক। তো এই ছোট্ট অ্যারোতে ক্লিক করলেই আমাদের প্যারামিটারগুলো পেয়ে যাব। তো এই যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো দেওয়া আছে, পজিশন, স্কেল, রোটেশন, অপাসিটি। হ্যাঁ, এগুলোর মাধ্যমে আমরা মূলত অ্যানিমেশনটা করব। তো আমরা এটাকে একটু এই পাশে রাখি ছোট করে। পজিশনের কাজ হচ্ছে মুভ করা, স্কেলের কাজ হচ্ছে বড় ছোট করা, রোটেশনের কাজ হচ্ছে কি ঘোরানো, অপাসিটির কাজ কি সেটা একটু দেখবেন পরে। এখন অ্যানিমেশন করতে হলে আমাকে কী করতে হবে, দেখেন প্রত্যেকটা অপশনের পিছনে একটা স্টপ ওয়াচের মতো আইকন দেওয়া আছে, এটা ইউজ করতে হবে। সো এখানে ক্লিক করলে এখানে একটা জিনিস অন হবে যেটাকে বলা হয় কি ফ্রেম। কি ফ্রেম কী জিনিস একটু পরে দেখবেন। এবং কি ফ্রেমটা কেন লাগে, ধরেন আপনি এখান থেকে অ্যানিমেট করে পজিশনটা এখানে নিয়ে আসবেন। সো এখান থেকে যে এখানে আসবে অবজেক্টটা, এটা অ্যানিমেশন হয়ে আসবে। বিষয়টা হচ্ছে এরকম। তাহলে
এই যে একটা গতি বা একটা মুভমেন্ট এখান থেকে এখানে আসতে তার কতটুকু সময় লাগবে, ধরেন সে 2 সেকেন্ড সময় নেবে, তাহলে 0 সেকেন্ড থেকে 2 সেকেন্ড পর্যন্ত তার হচ্ছে গতি থাকবে বা চলমান প্রক্রিয়াটা থাকবে আর কি। সেই ক্ষেত্রে সফটওয়্যারকে বুঝাইতে হবে যে আপনার স্টার্টটা হবে এখান থেকে এখানে যাওয়া শুরু হবে 0 সেকেন্ডে, বা ধরেন আপনি মাঝখান থেকে শুরু করতে যাচ্ছেন, 4 সেকেন্ড পর্যন্ত এটা স্টিল থাকবে, 5 সেকেন্ড আসার পর যাওয়া শুরু হবে, 6 সেকেন্ড পর্যন্ত যাবে। তাহলে এই যে একটা টাইম ফ্রেম, এই ফ্রেমটা তাকে বুঝাইতে হবে কি ফ্রেমের মাধ্যমে। তাহলে স্টার্ট পয়েন্টে একটা কি ফ্রেম, এন্ড পয়েন্টে আর একটা কি ফ্রেম, মাঝখানে অ্যানিমেশন। বুঝতে পারছি? স্টার্ট পয়েন্ট এন্ড পয়েন্ট বোঝানোর জন্য কি ফ্রেম দরকার হয়, এবং ওই কি ফ্রেম বেস করে আপনাকে ভ্যালু ক্রিয়েট করতে হয়, যে ভ্যালু বেস করে আসলে অ্যানিমেশন বা মুভমেন্ট জেনারেট হয়। করে দেখাই আরও ভালো বুঝবেন। তাহলে আমি রাখতে যাচ্ছি কোথায়, 0 সেকেন্ডে। এখানে জাস্ট একটা ক্লিক করব, এই যে পজিশনের পিছনে যে ঘড়ির মতো আইকন, এখানে দেখেন একটু গ্রিন বা একটু নীল হয়ে গেছে, হ্যাঁ, তার মানে অ্যাক্টিভেট হয়ে গেছে। এই দেখেন ছোট্ট একটা ফোটো অ্যাড হয়েছে, সরি, একটু সামনে থেকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, তাহলে প্লে হেড যেখানে থাকবে মূলত ওই জায়গায় আমার এটা অ্যাড হবে। আমি আবার প্লে হেডটা 1 সেকেন্ডে নিয়ে গেলাম। তাহলে প্লে হেড কি এখানে আসে না, ক্লিক করলে ওই প্লে হেডের সোজাই আমার কি ফ্রেমটা অ্যাড হবে। এই ফোটাই মূলত কি ফ্রেম। বুঝতে পারছি? আবার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে, এমন না যে আপনি যতবার ক্লিক করবেন ততবারই কি ফ্রেম আসবে। প্রথমবার ক্লিক করলে অ্যাক্টিভ হবে, দ্বিতীয়বার ক্লিক করলে বন্ধ হয়ে যাবে। তাহলে আমার তো আরেকটা কি ফ্রেম লাগবে, ওইটা কীভাবে পাবো? এন্ডিং পয়েন্টে আরেকটা লাগবে না, ওইটা কীভাবে পাবো? খুবই সিম্পল। এখানে দুইটা ভ্যালু আছে, একটা হচ্ছে হরিজন্টাল, একটা ভার্টিক্যাল। আচ্ছা, কি ফ্রেম জেনারেট করার আগে আমি আগে ভ্যালুগুলোর কাজ দেখাই। এই ভ্যালুটা যদি চেঞ্জ করেন তাহলে পাশাপাশি মুভ করবে, দেখেন পাশাপাশি মুভ হচ্ছে। আর এই ভ্যালুটা হচ্ছে উপরে নিচে মুভ করবে, ঠিক আছে, হরিজন্টাল ভার্টিক্যাল। এখন এইটা কিন্তু অ্যানিমেট হচ্ছে না, কারণ হচ্ছে আমাদের কি ফ্রেমে অন করা হয় নাই, র্যান্ডম মুভ করতেছে। বাট আমি যাচ্ছি অ্যানিমেশন হয়ে তারপর মুভ করবে। সেটার জন্য আমাকে কি ফ্রেম অ্যাড করতে হবে। কি ফ্রেম অ্যাড করে দিলাম, 2 সেকেন্ডে গেলাম। এখন ভ্যালু চেঞ্জ করেন, দেখেন ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে কি ফ্রেম আরেকটা জেনারেট হয়ে যাবে এখানে, ঠিক আছে। তাহলে যতটুকু অংশ মানে যতটুকু পর্যন্ত নেবেন এই ভ্যালু দিয়ে ওইটুকু পর্যন্ত আপনার পজিশন সেট আপ করে ফেলেন। তাহলে দ্বিতীয় কি ফ্রেম নেওয়ার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে না, জাস্ট আপনি কি করবেন, ভ্যালুটা চেঞ্জ করে দিবেন, শেষ। এইবার দেখেন আমার অ্যানিমেশন ডান, জাস্ট কিবোর্ড থেকে স্পেস চাপে অ্যানিমেশন হয়ে গেছে। খুবই সহজ একটা জিনিস, এটা আমি আরেকবার করে দেখাই। কারণ অ্যানিমেশন বন্ধ করার জন্য কি করব, ওই যে এখানে আরেকবার ক্লিক করলে পুরো কি ফ্রেম বন্ধ হয়ে যাবে। আর কি ফ্রেম অফ হওয়া মানে হচ্ছে আপনার অ্যানিমেশন বন্ধ হয়ে যাওয়া। ওকে, আরেকবার দেখেন, পজিশনে গেলাম, ধরেন আমি এবার একটু বাড়ায় নিলাম, 3 সেকেন্ড করে দিলাম, এখানে পজিশন দিয়ে দিচ্ছি, শেষ। এবার একটু প্লে করি, দেখেন প্লে হচ্ছে। ওকে ফাইন, এটা বুঝতে পারছেন আশা করি। এখন এটা তো আমরা এখান থেকে ডিরেক্ট এভাবে করে করে তারপর কি ফ্রেম নিলাম, আবার বন্ধ করে দিই। এখন এটা এখান থেকে না করলে হবে, প্রথম কি ফ্রেমটা জেনারেট করেন, তারপর আপনার টাইম ফ্রেম সিলেক্ট করেন, এরপর যদি আপনি মাউস দিয়ে এভাবে ড্র্যাগ করেন তাতেও হবে, কি ফ্রেম জেনারেট হয়ে যাবে আপনার। এখান থেকে ধরে ভ্যালুটাকে ধরতে হবে না। এই দেখেন হয়ে গেছে অলরেডি। এখন আমি চাই এটা আবার নিচের দিকে আসবে, তাহলে টাইমলাইনের এই প্লেটটাকে আবার সরাইতে হবে। যদি একই জায়গায় রাখেন তাহলে কিন্তু হবে না। আবার বলছি, যখন একটা অ্যানিমেশন দিবেন সাথে সাথে এই প্লেটটাকে সরাই ফেলবেন। সেম জায়গায় যদি থেকে আপনি পজিশন চেঞ্জ করেন তাহলে এখান থেকে ওই লাস্টের পজিশনই থাকবে, ঠিক আছে। এবার দেখেন এখান থেকে একটু সরাই দেন, ঠিক আছে, তাহলে দেখেন এখানে আরেকটা কিফ্রেম চলে আসবে। এইভাবে করে আপনি যতবার করবেন ততবারই কিফ্রেম পাবেন, ঠিক আছে। দেখেন কিফ্রেম চলে আসছে, প্লে করেন। এইটাকে বলা হয়, এই যেটা লাইনের মতো ডট ডট, এটাকে বলে মোশন পাথ। এই পাথটা দেখা যাবে না যখন আপনি বাইরে ক্লিক করবেন, সিলেক্ট করলে দেখতে পাবেন, কারণ এটা একটা পাথ। পাথের বৈশিষ্ট্য হচ্ছে এটা সিলেক্ট করলে দেখা যায়, বাইরে ক্লিক করলে দেখা যায় না। ওইটা প্রিন্টে বা রেন্ডার করলেও আসবে না।
তাহলে দেখেন আমাদের বড় একটা অ্যানিমেশন কিন্তু হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ঘুরতেছে। তো ডিরেকশনটা আমরা এভাবে করে করে দিলাম। এখন মোশন পাথের সুবিধা হলো আপনার এই পাথের ডিরেকশন চেঞ্জ করা যায়, অর্থাৎ পাথ মানে হচ্ছে এডিটেবল। তাহলে যখনই লেয়ারটা সিলেক্ট করবেন তখন মোশন পাথটা আপনার সামনে ভিজিবল হবে। এবার আপনি মোশন পাথগুলোকে ধরেন, মানে পাথটাকে ধরেন, আপনার যে অংশে মডিফাই করা দরকার আপনি ওটাকে ধরেন, এবার মডিফাই করে দেন। এই দেখেন, মজার বিষয় হচ্ছে এখানে দেখেন ক্লিক করার পর দুই পাশে দুইটা কর্নার আসতেছে, আমি এগুলোকে ধরে একটু রাউন্ডও করতে পারবো। ঠিক আছে, যারা ফটোশপ ইলাস্ট্রেটরে পাথ নিয়ে কাজ করছেন তারা এগুলো জানেন অলরেডি। দেখেন আমি একটু রাউন্ড করে দিলাম, ঠিক আছে, একটু রাউন্ড করে দিলাম। এবার দেখেন ঠিক আছে, এখন ধরুন আমি চাচ্ছি কি যে শুধু এইটুকু থাকবে বাকিটুকু থাকবে না, তাহলে কি ফ্রেমগুলোকে ডিলিট করে দেন, তাহলে বাকি অ্যানিমেশনটা বন্ধ হয়ে যাবে। সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট করলাম। এখন এইখানে একটা ব্যাপার আছে, ওইটুকু দেখানোর জন্য বাকিগুলো ডিলিট করলাম। সেটা হচ্ছে কি দুইটা কি ফ্রেমের মাঝখানে যে ডিস্টেন্স, এইটা কিন্তু অনেক কিছু ভ্যারি করে এটার উপর, অর্থাৎ মূলত স্পিডটা ভ্যারি করে, স্পিডটা হচ্ছে এটার উপরে বেস করে হয়। যদি আমার স্পিডটা বাড়াতে হয় তাহলে আমাকে কি করতে হবে, ডিস্টেন্সটা কমাই দিতে হবে, দুইটা কি ফ্রেমের মাঝখানে যে ডিস্টেন্স সেটা কমাই দেবেন। তাহলে এটা ধরেন ডিস্টেন্স কমাই দেন, এবার স্পিডটা কী হবে, গ্রো করবে। হ্যাঁ, স্পিডটা বেড়ে যাবে, দেখেন অনেক ফাস্ট হয়ে গেছে। আরও কমাই দিই, অনেক ফাস্ট হয়ে যাবে। যদি আরও কমান একদম সুপার ফাস্ট হয়ে যাবে। এইটাকে যদি বাড়ান তাহলে কী হবে, কমে যাবে স্পিড, একদম স্লো। আরও স্লো করতে চাইলে এটাকে কমায়, আরও সামনে নিয়ে যান, তাহলে দেখবেন যে কমে যাবে। তো এটা ইম্পর্টেন্ট ছিল, দেখাই দিলাম। বন্ধ করে দিলাম অ্যানিমেশন। এখন স্কেল করে দেখাচ্ছি, তাহলে পজিশন বুঝতে পারলে স্কেলও বুঝতে পারবেন। জাস্ট অ্যানিমেশনের ভিজুয়ালাইজেশন আলাদা, প্রসেস সেম। সো আমি একটু সামনে গিয়ে ভ্যালুটা বাড়াই দিই, জুম হয়ে গেল, জুম ইন হয়ে গেল। হ্যাঁ, বড় হবে এখন। তাহলে ভ্যালু চেঞ্জ করার সাথে সাথে আমার এখানে কি ফ্রেম অ্যাড হয়ে গেল। এখন একটু পরে আমি চাই ছোট হবে আবার, প্লে হেড রাখেন, ভ্যালুটা কমাই দেন, ছোট হয়ে গেল, বড় হলো, ছোট হয়ে গেল। ঠিক আছে, এটা হচ্ছে আমার স্কেল। সো এখানেও সেম, যদি আমি এইগুলো কাছে নিয়ে আসি তাহলে স্পিডটা ফাস্ট হয়ে যাবে, আরও কাছে নিয়ে আসলে কী হবে, আরও ফাস্ট হবে। ঠিক আছে, যদি দূরে নিয়ে যাই একটু স্লো করবে। ওকে ফাইন, বন্ধ করে দিলাম। এবার আসে রোটেশন। হ্যাঁ, একটু বড় করি আগে। আচ্ছা, সামনে পিছিয়ে এগুলো পরে দেখবেন, আগে বেসিক শেখাচ্ছি এখন, ওগুলো তো আরও পরে, আপনি যখন এক্সপ্রেশন শিখবেন তখন। সো এই 15 নম্বর ক্লাসের কথা যদি 1 নম্বর ক্লাসে বলেন তাহলে তো হবে না। ওকে, স্কেল গেল, এরপর রোটেশন দেখেন। আচ্ছা, রোটেশন যেহেতু এটা একদম সার্কেল, তাই না, একটু আমি এরকম ওভাল করে দিলাম। এখন রোটেশনে যাই, এখন ঘুরলে বুঝতে পারবেন যে ঘুরতেছে, এটার জন্য আমি একটু একটু চ্যাপ্টা করে দিলাম। রোটেশনে যাচ্ছি, তারপর ভ্যালুটা দিয়ে দিচ্ছি এখানে, এই যে ঘুরতেছে আর কি। হ্যাঁ, ওকে, অপাসিটি দেখাচ্ছি। অপাসিটির কাজ হচ্ছে ট্রান্সপারেন্সি মেনটেন করা। সো আমি একটু এখানে অপাসিটি 100 আছে না, আমরা একদম ফুল ভিজুয়ালাইজেশনটা আমরা এনজয় করতে পারতেছি, দেখতে পাচ্ছি। আর যখন এটাকে 0 করে দিব তখন ভিজিবিলিটি অফ হয়ে যাবে এবং ট্রান্সপারেন্সি 100 হয়ে যাবে। তো দেখেন এখানে 100, এখানে 0। এবার আস্তে আস্তে অ্যানিমেট হয়ে এটা ভিজিবিলিটি নাই হয়ে যাবে, খেয়াল করেন। হয়ে গেল কিন্তু। আচ্ছা, একটু পরে এসে আমি চাই আবার 100 হোক, এই যে এখানে 100 করে দিলাম, আমার কি ফ্রেম জেনারেট হয়ে গেছে।
এবার দেখেন প্রথমে নাই, আবার 0 থেকে 100, ঠিক আছে, একটা ব্লিঙ্কের মতো হয়ে গেল, আই ব্লিঙ্কের মতো। ঠিক আছে, এখন একটু আগে কে যেন বললেন যে পজিশনটা সামনে আসার পর আবার পিছনে যাবে। হ্যাঁ, সেটা আপনি এক্সপ্রেশন ছাড়াও করতে পারেন, ওটা অটো হয়, আপনি এখানে ম্যানুয়ালে করতে পারেন। পজিশন করলাম, এই যে সামনে গেল, এখন সেখান থেকে আবার পিছনে যাবে, তাহলে এখানে একটা কি ফ্রেম নেন, এই যে পিছনে সরাই দেন, চলে গেল। তো ঠিক আছে, কিছু কিছু জায়গায় আপনাকে আপনার ব্রেনটাকে একটু ইউটিলাইজ করতে হবে। হ্যাঁ, কমন সেন্স ব্যবহার করতে হবে, এটা হচ্ছে সব থেকে বড় জিনিস। যার কমন সেন্স যত ভালো, সে তত ভালো মোশন ডিজাইনার। ঠিক আছে, আপনি সামনে নেওয়াটা শিখলেন, এখন পিছনে নেওয়ার প্রসেস তো একই, জাস্ট আপনার ডিরেকশনটা চেঞ্জ হবে। সো এখন থেকে আপনারা কমন সেন্সটাকে বেশি বেশি অ্যাপ্লাই করার ট্রাই করবেন। ধরেন আমি ক্লাসে দেখাইছি শুধু সামনে নেওয়াটা, পিছনে নেওয়া দেখাই নেই, তাহলে আপনাকে ট্রাই করতে হবে। ধরেন আপনি উপরে নিতে পারেন, আমি একটু আগে দেখাইছিলাম যে এটা উপরে কীভাবে নেয়, এখন উপরে না নিয়ে যদি পিছনে ব্যাক করে দিই তাহলেই তো হয়ে যাচ্ছে। ওকে, সো এই ছিল বেসিক জিনিসপত্র। আশা করছি এখন আপনারা এগুলো ব্যবহার করে অ্যানিমেশন করতে পারবেন। আচ্ছা, এখন আমি চাইলে এই একটা শেপের মধ্যে সবগুলো অপশন ব্যবহার করতে পারবো, একটু করে দেখাই। ধরেন আমি এখানে পজিশন দিচ্ছি, পজিশন হয়ে গেল, এই যে পজিশন, দেন পজিশনের সাথে সাথে আমার স্কেলটা হবে, এখান থেকে এখানে আসার পর এটা ধরেন বড় হয়ে যাবে। হ্যাঁ, এরকম বড় হবে, তাহলে দেখেন বড় হয়ে যাচ্ছে, তাহলে মুভ করতেছে সেই সাথে বড় হচ্ছে। আবার রোটেশনও হবে, ঘুরবে, তাহলে একটু চ্যাপটা করে দিই, এখানে এসে যে ঘুরতে ঘুরতে আসবে, এখানে যে ঘুরতে ঘুরতে চলে আসতেছে। আবার এখানে আস্তে আস্তে অপাসিটি নাই হয়ে যাবে। হ্যাঁ, অপাসিটি কত হবে, 0 হয়ে যাবে এখানে। তো দেখেন একটা শেপের মধ্যে কিন্তু আমরা এই যে মাল্টিপল ট্রান্সফর্মিং অপশনগুলো ইউজ করতে পারি। এখন শেপের জায়গায় আপনারা অবজেক্ট ইউজ করতে পারেন, হ্যাঁ, অন্য কিছু ব্যবহার করতে পারেন। বন্ধ করে দিই সবগুলো। এইবার কিছু শর্টকাট, আপনারা তো লিখতে চান না, এগুলো লিখতে হবে। হ্যাঁ, এগুলো না লিখলেও হবে, মনে থাকবে। যেমন যদি আমি পজিশন করতে চাই, একদম এটার ভিতরে ঢোকা লাগবে না, আপনি জাস্ট লেয়ারটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে পি চাপেন, তাহলে পজিশন চলে আসবে। এবার আপনি পজিশনের মধ্যে কি ফ্রেম ব্যবহার করে অ্যানিমেশন করতে পারেন। রোটেশনের জন্য আর, দেখেন রোটেশন হয়ে গেল। স্কেলের জন্য এস, ঠিক আছে, অবশ্যই লেয়ার সিলেকশনে থাকতে হবে। তারপর অপাসিটির জন্য টি চাপতে হবে, অপাসিটির জন্য ও না কিন্তু টি। ওকে, এবার একটা বিষয় হচ্ছে কি, ধরেন একই সাথে আপনার অপাসিটিও দিতে হবে, আবার পজিশনটাও দেওয়া লাগবে। তখন কি করবেন, পজিশন চাপলে অপাসিটি থাকবে না, অপাসিটি আনলে পজিশন থাকতেছে না, তাই না? শিফট ইউজ করতে হবে। অপাসিটি আনলেন, তারপর শিফট ব্যবহার করে পি চাপেন, তখন পজিশন অপাসিটি দুইটাই পাবেন। আবার শিফট ধরে যদি এস চাপেন, আপনার একই সাথে স্কেলটা অ্যাড হয়ে যাবে। ওকে, অ্যাসাইনমেন্ট যেটা থাকবে সেরকম একটা কাজ করে দেখাচ্ছি। পেপার প্লেন অ্যানিমেশন, এই টাইপের একটা অ্যানিমেশন করবেন। এখানে আপনার অনেক কিছু ইউজ করা হবে, যেমন আচ্ছা এটা গুগল থেকে নেওয়া। এখানে জাস্ট লিখবেন পেপার প্লেন, পিএনজি লিখবেন। হ্যাঁ, পিএনজি হচ্ছে কি পোর্টেবল লিথোগ্রাফি, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড থাকে না। একটু যদি মেনশন করে দেন তাহলে ব্যাকগ্রাউন্ড ছাড়াগুলো আপনার সামনে চলে আসবে। তারপরেও অনেকে ব্যাকগ্রাউন্ড ছাড়াগুলো পায় না বা ডাউনলোড করতে পারে না, দেখা যায় এরকম ব্যাকগ্রাউন্ড সহ ডাউনলোড হয়ে যায়। তারা কি করবেন, বিজি রিমুভ নামে একটা ওয়েবসাইট আছে। যারা দেখতেছেন যে ডাউনলোড করতেই পারতেছেন না ব্যাকগ্রাউন্ড ছাড়া, এটা তাদের জন্য। বিজি রিমুভ, গুগলে সার্চ করবেন বিজি রিমুভ। ফাইন, এবার এখানে আসার পর আপনি যেইটা ডাউনলোড করতে চান সেটা রাইট ক্লিক করে কপি ইমেজে ক্লিক করবেন। কপি ইমেজ, এখানে এসে কন্ট্রোল ভি করেন, সিম্পলি কন্ট্রোল ভি।
এই যে রিমুভ হয়ে গেছে, এবার ডাউনলোড করেন। জাস্ট কন্ট্রোল ভি করে দিলে এটা হয়ে যাবে। ওকে ফাইন। এটাকে পজিশন করি আগে। আচ্ছা, এরকম একটা অ্যানিমেশন করলাম। এখন একটু ঠিক করি, এটাকে আঁকা বাঁকা আছে তো এটা ঠিক করে ফেলি। ওকে, ঠিক আছে, এবার একটু দেখি। আচ্ছা, প্লেনটা এভাবে উঠবে। এখন দেখেন প্লেন উঠবে বা উঠতেছে, সব কিছুই ঠিক আছে, বাট একটু প্রবলেম মনে হচ্ছে কি যে এই যে যখন তার প্লেস চেঞ্জ হচ্ছে বা ডিরেকশন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এই বডির মুভমেন্ট চেঞ্জ হয় না, একই দিকে আছে, তাই না? তো যদি এটা এই ঘোরার সময় নিজের বডিটাকে ঘুরে ফেলতো, তাহলে মনে হয় যে আমার এই জিনিসটা আরও একটু রিয়েলিস্টিক হতো। ওকে, তো ওইটাকেই করতে হবে এখন। ওইটা করার জন্য আমি কি করব, সিম্পলি আপনি রাইট ক্লিক করেন। রাইট ক্লিক করার পর চলে যাবেন হচ্ছে ট্রান্সফর্ম। ট্রান্সফর্ম থেকে অটো ওরিয়েন্ট। এবার অটো ওরিয়েন্টে যাওয়ার পর ওরিয়েন্ট অ্যালং পাথ, এখানে ক্লিক দেন হচ্ছে ওকে। এবার দেখেন এখন ঘুরবে সে। ওকে ফাইন, এখন ঘুরতেছে, বাট তাও মনে হচ্ছে যে একটু কারেকশন আছে, পারফেক্টলি ঘুরতেছে না দেখেন। তাহলে এটা ঠিক করার জন্য কী করবেন, প্রথমে একদম শুরুটা এই যে 0 সেকেন্ডে রাখবেন, শুরুটাকে আপনার এই পাথের সাথে অ্যালাইন করে দেবেন। ঠিক আছে, কীভাবে করব, রোটেশনে যেতে হবে। এখানে কোনো অ্যানিমেশন দেওয়া যাবে না রোটেশনের মধ্যে, জাস্ট আপনি ঘুরে এভাবে এই পাথের সাথে অ্যালাইন করে দেবেন। এইবার পারফেক্ট দেখেন। ঠিক আছে, এখন আমরা এটার সাথে কোনো একটা ব্যাকগ্রাউন্ড ব্যবহার করতে পারি। ধরেন ব্যাকগ্রাউন্ড যদি থাকে ডাউনলোড করা, এই যে ডাউনলোড করা আছে, গুগল থেকে যে কোনো ব্যাকগ্রাউন্ড এভাবে ডাউনলোড, ঠিক আছে, যে কোনো ব্যাকগ্রাউন্ড নিয়ে এসে ওখানে বসাই দিলে হবে। ধরেন আমি কোনটা নেব, এইটা নিচ্ছি, সেভ করলাম। ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি নেব, ডাউনলোড করা আছে, ডাবল ক্লিক, ডাউনলোড, চলে আসলো, ইম্পোর্ট। ঠিক আছে, এখন এটাকে ডিলিট করে দিই, এটা নিয়ে আসি। অবশ্যই নিচে রাখবেন, যদি পেপারের উপরে রাখেন তাহলে কিন্তু দেখা যাবে না, নিচে রাখবেন, সবার নিচে। রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, ফিট টু কম। কেন করব, কারণ এটা ছোট আছে, আমাদের কম্পোজিশনের সাইজ অনুযায়ী ফিট করতে হবে। ব্যাস, ব্যাকগ্রাউন্ডটা ওখানেই থাকুক, ওইটার মধ্যে কিচ্ছু করতে হবে না, জাস্ট ফেলে রাখবেন। ব্যাস, এবার আমরা এটাকে আউটপুট দিব, এটাকে আমরা ভিডিও আকারে এখন সেভ করব। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে যে অ্যানিমেশনটা কতটুকু পর্যন্ত হচ্ছে। ধরেন 5 সেকেন্ড পর্যন্ত আমার অ্যানিমেশন, এরপরে কিন্তু বাকিটা ব্ল্যাঙ্ক। তাহলে আমাদের টাইমলাইন ছিল 30 সেকেন্ড। এখন যদি এইভাবে আমরা রেন্ডার করি, তাহলে এই জায়গাটা এরকম স্টিল থাকবে, সেটা করা যাবে না অবশ্যই। আপনাকে দেখতে হবে কতটুকুর মধ্যে অ্যানিমেশন শেষ, 5 সেকেন্ড। সো আপনি চাইলে দুইটা কাজ করতে পারেন, একটা হচ্ছে 5 সেকেন্ড পর্যন্ত আপনার এই টাইমলাইনটা রেখে বাকিটুকু
কমাই দিতে পারেন। সেক্ষেত্রে কম্পোজিশন সেটিংসে এসে এখানে 5 সেকেন্ড করে দিবেন, এটা একটা সলিউশন। আর যদি এমন হয় যে না এই মুহূর্তে আপনি এতটুকু রেন্ডার করবেন, পরবর্তীতে আবার বাকি কাজ এখানে করবেন, সেই ক্ষেত্রে 5 সেকেন্ড করা যাবে না। তখন কি করবেন, টাইম রুলার, এই যে টাইম রুলার দেখেন উপরে এই যে একটা বারের মতো দেখা যাচ্ছে, নাম্বারের নিচে একটা লম্বা বার, সো ওই বারটাকে ব্যবহার করবেন। দেখেন এখানে স্টার্ট পয়েন্ট এবং এন্ড পয়েন্টে দুইটা সায়ান কালারের দুইটা বার দেওয়া আছে। এখানে মাউসটা ধরলে ক্লিক করলে দেখবেন যে ছোটো বড় হয়, এইটাকে ছোট করে এখানে রাখবেন। তার মানে দেখেন এখন এইটুকু মার্ক করা আছে কিন্তু, অর্থাৎ এই টাইম রুলার যতটুকু থাকবে ওইটুকু রেন্ডার হবে, বাকি অংশটুকু রেন্ডার হবে না। তাহলে আপনার যতটুকুর মধ্যে অ্যানিমেশন করা, আবারও বলছি ওইটুকুর মধ্যে টাইম রুলারটাকে এভাবে বড় ছোটো করে সেট আপ করে ফেলবেন। ঠিক আছে, তো আমার এখানে অ্যানিমেশন শেষ, তার মানে টাইম রুলারটা এখানে শেষ হবে। ব্যাস, এখন আমরা রেন্ডারে যাব, রেন্ডারটা দেখিয়ে দেবো, তারপরে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। সো রেন্ডার করার জন্য ফাইলে চলে যাবেন, ফাইল থেকে এক্সপোর্ট, এরপর দুইভাবে রেন্ডার করা যায়। তো আমরা অলওয়েজ মিডিয়া এনকোডার ব্যবহার করব। আফটার ইফেক্ট থেকে রেন্ডার করা যায়, আফটার ইফেক্টের রেন্ডারটা অতটা ফ্রুটফুল না, দুইটাই দেখাচ্ছি। তো আমি প্রথমে আফটার ইফেক্ট থেকে করে দেখাবো। অ্যাড টু রেন্ডার, এখানে ক্লিক করবেন, অ্যাড টু রেন্ডার কিউতে জাস্ট ক্লিক, রেন্ডার কিউতে অ্যাড হয়ে যাবে। এখান থেকে আপনি জাস্ট কি করবেন, আউটপুট টু, ঠিক আছে, আউটপুট টুতে গিয়ে আপনি আপনার ড্রাইভটাকে সিলেক্ট করবেন যে কোথায় রেন্ডার করতে চান। আমি ডেস্কটপে দিলাম, আর এইখানে একটা নাম দিবেন যেই নামে ভিডিওটা রেন্ডার হবে। প্রথমে আমরা প্রজেক্টের নাম দিয়েছিলাম, সেটা কিন্তু প্রজেক্টের নাম, এই প্রজেক্ট, ঠিক আছে, আর প্রজেক্ট না, আমরা আমাদের কম্পোজিশনের নাম দিয়েছিলাম, এই যে ক্লাস 1 কম্পোজিশন, আর এটা হচ্ছে আমাদের ভিডিওর নাম। সো ভিডিওটা যদি নাম না দেন তাহলে এই নামে ভিডিও জেনারেট হবে। আর যদি আপনি ডিফারেন্ট নাম দিতে চান তাহলে আপনি এখানে দিতে পারেন, সমস্যা নেই। তো ক্লাস 1ই থাকুক, আমরা ওই নামে রাখতে চাই। সেভ, এবার রেন্ডার বাটনে ক্লিক করেন, তাহলে রেন্ডার শুরু হবে। আচ্ছা, এবার একটু দেখি, এটা হচ্ছে আমাদের রেন্ডার করা ভিডিও, ঠিক আছে, হয়ে গেল কিন্তু আমাদের ভিডিও। এখন এই ভিডিওটাকে আপনাদের ফেসবুকের গ্রুপে শেয়ার করতে হবে। আরেকটা প্রসেস আছে, সেটা হচ্ছে আমাদের মিডিয়া এনকোডার, ওইটা ওটা দেখাই। ফাইল থেকে চলে যাব এক্সপোর্ট, মিডিয়া এনকোডার কিউ, এই অপশনগুলো আপনি কম্পোজিশন থেকেও পাবেন। কম্পোজিশনে গিয়ে এই যে মিডিয়া এনকোডার বা রেন্ডার কিউ, সো রেন্ডারটা এখান থেকেও করা যায়, ফাইল থেকে এক্সপোর্টে গিয়েও করা যায়। সো ক্লিক করলাম, এবার একটু ওয়েট করতে হবে, কারণ মিডিয়া এনকোডার আলাদা সফটওয়্যার, এটা ওপেন হবে। এখন ওপেন হওয়ার পর ওইটার সাথে কানেক্ট হবে, ডাইনামিক লিঙ্ক জেনারেট হবে। আচ্ছা, এখানে চলে আসবে, একটু ওয়েট করতে হবে। চলে আসলো। এখানে তিনটা জিনিস একটু খেয়াল করবেন, ফরম্যাট, প্রিসেট, আউটপুট ফাইল। তো প্রিসেট বাই ডিফল্ট যা আছে এটাকে চেঞ্জ করার দরকার নেই। ফরম্যাটটা যা, এটাও বাই ডিফল্ট থাকবে, অর্থাৎ আমাদের হচ্ছে MP4 ফরম্যাট লাগবে। সো এখানে ক্লিক করার পর অনেকগুলো ফরম্যাট পাবেন। MP4 এর জন্য একটা কোডেক আছে, সেটা হচ্ছে H.264, এটা হচ্ছে আমার MP4 ফরম্যাট। MP4টা হচ্ছে এই জন্য রাখবেন, এটার স্টোরেজ সাইজটা অনেক কম্প্যাক্ট এবং সেই সাথে কোয়ালিটিও খুব ভালো একটা কোয়ালিটির আউটপুট পাওয়া যায়, আর সেই সাথে এটা সব জায়গায় শেয়ার করা যায়। এই জন্য অন্যান্য ফরম্যাটগুলো স্কিপ করে এটা রাখবেন অলওয়েজ। দেন এইটা হচ্ছে আমার আউটপুট লোকেশন এবং নেম। সো লোকেশনটা আমি এবারও ডেস্কটপে রাখলাম, ক্লাস 1, আচ্ছা ক্লাস 1 রাখলাম, কারণ এই নামে আর আলাদা একটা রেন্ডার আছে সেম। সেভ করে এবার আমরা কি করব, দেখেন উপরে একটা গ্রিন কালারের বাটন দেওয়া আছে। সো এই বাটনে ক্লিক করলে আমাদের রেন্ডার শুরু হয়ে যাবে। এই হচ্ছে গ্রিন কালার বাটন। তো এগুলো সব চেক করে দেখবেন, দেন হচ্ছে ফাইনালি এখানে ক্লিক করবেন। এই যে ডাইনামিক লিঙ্ক হচ্ছে সার্ভারের সাথে, দেন এটা রেন্ডার শুরু হবে। ওকে, রেন্ডার শেষ।
এটা হচ্ছে আমাদের এটা হচ্ছে MP4। এখন এটা কিন্তু আগেরটা হচ্ছে আমার এভিআই করা ছিল। এটা এভিআই হবে কারণ আফটার ইফেক্টে যদি ডিরেক্ট আপনি রেন্ডার করেন তাহলে MP4 ফরম্যাটটা থাকবে না, এটা হচ্ছে প্রবলেম। আরেকবার একটু দেখাই, যে রেন্ডার কিউতে গেলাম না, এখান থেকে না গিয়ে আমরা ওখান থেকে গেলাম, এখানে ছিল যে রেন্ডার কিউ। হ্যাঁ, এটা হচ্ছে আফটার ইফেক্টের। তো আসলো, আসার পর আমরা এখান থেকে চেঞ্জ করছিলাম, তাই না? এই যে আউটপুট মডিউলে যদি যান তাহলে দেখবেন এখানে ফরম্যাট আছে। তো এটা খুব বেশি ইম্পর্টেন্ট ছিল না, এই জন্য আমি তখন যাইনি। তাহলে এভিআইটা সিলেক্ট করে, এখানে MP4 কোথাও নেই। সো এভিআই ফরম্যাট আছে, কুইক টাইম আছে, অন্য ফরম্যাট জেপিজি MP3 এগুলো আছে। তো কুইক টাইম হচ্ছে আরেকটা ফরম্যাট, হচ্ছে MPG হয়, ওটাও শেয়ারেবল ফরম্যাট না, এভিআইটাও না। তো এই জন্য এগুলো স্কিপ করবেন।